আমরা জুন মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে রয়েছি। কাল থেকে জুলাই মাস শুরু হচ্ছে এবং এই জুলাই মাসটা ইন্ডিয়ান সুপার লিগের ফিউচারের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এআইএফএফ এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ 14 জুলাইয়ের পর যে কোনো দিন সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং রয়েছে এবং সেই হিয়ারিংয়ের দিনকে আমরা ফাইনালি জানতে পারবো যে আমাদের ড্রাফট কনস্টিটিউশন অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কী দাঁড়াচ্ছে এবং অবশ্যই ইলেকশনের কথা কি থাকবে সেখানে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে ইন ফিউচার MRA মাস্টার রাইটস এগ্রিমেন্ট বিটুইন এআইএফএফ অ্যান্ড এফএসডিএল কোন জায়গাতে গিয়ে ফাইনালি রিচ করতে চলেছে। দেখো, অনেক রকমের থিওরি উঠে আসছে ইন্ডিয়ান সুপার লিগকে ঘিরে। ইন্ডিয়ান সুপার লিগ ডেফিনেটলি হয়তো হবে, সিজন 12 আমরা দেখব, কিন্তু সেটা কীরকমভাবে দেখব, কতটা স্মুথ ওয়েতে দেখব, আর কতটা দর্শকরা বা সমর্থকরা কানেক্ট করে থাকবে গোটা সিজন জুড়ে, সব নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন উঠছে বিভিন্ন দিকে। একদিকে যেমন কয়েকটা ক্লাব রয়েছে, তারা তাদের যা কিছু প্ল্যানিং রয়েছে, টিম বিল্ড আপ থেকে শুরু করে প্রি সিজন থেকে শুরু করে সমস্ত ধরনের কাজকর্মকে একটু ডিলে করেছে। আবার উল্টো দিকে কিছু ক্লাবস রয়েছে, তারা জানে যে হোয়াট এভার দ্য সিচুয়েশন উইল বি, তাদের ফিউচার কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক রয়েছে, প্রবলেম নেই। কিন্তু কিছু ক্লাব রয়েছে তারা একদমই রিস্ক নিতে চাইছে না, সেটা ক্লাবেদের একদমই একান্ত ব্যাপার। অবভিয়াসলি যা কিছু মার্কেট থেকে আপডেটস উঠে আসছে, যা কিছু রুমার বেরিয়ে আসছে, সেটাকে নিয়ে রেগুলার বেসিসে কথা বলছি। যাদের যা কিছু রিউমার রয়েছে, আপডেট রয়েছে, সেটা নিয়ে কথা বলতে হবে। আইএসএল হবে কি হবে না, তার জন্য একটা টিম তারা প্লেয়ার সিলেক্ট করছে, তারা প্লেয়ার সই করাচ্ছে, সেটা নিয়ে আমাদের অন্তত পক্ষে পার্সোনালি কোনো রকম মাথা ব্যথা থাকতে পারে না। ক্লাবগুলো তাদের মতো করে চলছে। আমাদের যেটা আজকে মেন টকিং পয়েন্ট, সেটা হচ্ছে আইএসএল হবে তো হলেও কীরকম উপায়ে হতে পারে, কী কী পসিবিলিটিস রয়েছে, আজকে কিছু থিওরি অন্ততপক্ষে খোঁজার চেষ্টা করব। দেখো, ফার্স্ট অফ অল যেটা নিয়ে সবাই আলোচনার মধ্যে ছিল যে আইএসএল ডেফিনেটলি হয়তো হবেই। এবার সেটা কিভাবে হবে, যেটা আগেই বললাম যে কতটা স্মুথ হবে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। কারণ আমরা জানি যে ডিসেম্বরের 31 এটা হচ্ছে শেষ দিন, যেদিনকে এআইএফএফ আর এফএসডিএল এর 15 বছরের যে MRA ছিল, মাস্টার রাইট এগ্রিমেন্ট ছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে 1 জানুয়ারি 2026। এই দিন থেকে এখনও অবধি নতুন চুক্তি নেই। এবার সেই চুক্তি যদি নবীকরণ হয়ে যায়, যদি কন্ট্রাক্ট রিনিউয়াল হয়ে যায়, তাহলে কোনো রকম আর বাধা থাকছে না। যা কিছু লিগাল প্রসিডিউর রয়েছে সেটাকে দুপক্ষ কমপ্লিট করে নিয়ে আরামসে জার্নি করতে পারবে এবং স্মুথলি আমরা আইএসএল এনজয় করতে পারবো। এটা হচ্ছে প্রথম উপায়, যে দুপক্ষকে এখানে রাজি হয়ে যেতে হবে পুরো চুক্তিকে নবীকরণ করার জন্য। কিন্তু এখানে একটা বড় বাধা হচ্ছে যে আলটিমেট আমাদের যে ড্রাফট কনস্টিটিউশন বেরিয়ে আসছে এবং যদি সেখানে নতুনভাবে ইলেকশন করতে হয়, তাহলে তার জন্য একটা সময় লাগবে। এবং সেখানে দাঁড়িয়ে যতদিন নতুন ইলেক্টেড বডি না আসছে, আমরা নতুন প্রেসিডেন্ট বা পুরো এক্সিকিউটিভ কমিটি, যেটা মেন ইম্পর্টেন্ট ম্যাটার, প্রেসিডেন্ট তো একা সব কিছু করবে না, যারা ইলেক্টেড এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স হবেন, তারা এখানে ফাইনাল ডিসিশনটা নেবেন। এবং সেটা যদি একটা লেন্দি প্রসেসে হয়, সেটা যদি আমরা ধরে নিই যে মোটামুটি অগাস্টের মাঝামাঝি বা অগাস্টের শেষ অবধি চলে গেল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে MRA মাস্টার রাইট এগ্রিমেন্ট রয়েছে, সেটাও কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকবে। হ্যাঁ, এবার যদি এই জিনিসটা হয় যে নতুন যারা কমিটিতে আসবে, তারা তো সবাই জানে যে পুরো ম্যাটার কী কী রয়েছে, কী কী এক্সট্রা জিনিস রয়েছে এফএসডিএলের তরফ থেকে, তারা যদি গ্রিন সিগন্যাল দেয় যে ঠিক আছে আমরা এইসবেতে রাজি রয়েছি, প্রবলেম নেই, শুধুমাত্র লিগাল প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চুক্তি করতে পারবো, তোমরা আইএসএল করার জন্য সব কিছুতে রেডি হয়ে যাও, সেই গ্রিন সিগন্যাল যদি ভার্বালি কেউ পায়, পার্সোনালি এফএসডিএল যদি পার্সোনালি পেয়ে যায়, তাহলে তাদেরও স্মুথলি আইএসএল করতে কোথাও কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে দুটো রাস্তা স্মুথলি আইএসএল করার জন্য। এবার কিছুটা কাঁটার ওপর দিয়ে, কিছুটা এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে আইএসএল হতেই পারে। তার কী কী থিওরিজ উঠে আসছে না, নাম্বার 1 সেটা হচ্ছে একটা 6 মাসের এক্সটেনশন সিগনেচার করানো, যেহেতু আমাকে সিজনটা শুরু করতে হবে, এতজন স্টেক হোল্ডার, এতগুলো ক্লাব, এতজন ক্লাব ওনার, এত প্লেয়ার, এত কোচ, কোচিং স্টাফ অ্যান্ড বিভিন্ন রকমের এমপ্লয়ি থেকে শুরু করে গোটা ইন্ডিয়ান ফুটবল সিস্টেমটা ওয়েট করে রয়েছে যে আলটিমেট আইএসএল এর বল গড়াবে। তাহলে এই যে পুরো টোটাল ইকোসিস্টেমটা রয়েছে, তাদের দিকে তাকিয়ে একটা জাস্ট 6 মাসের এক্সটেনশন করে নেওয়া যেতে পারে, যে জানুয়ারি মাস থেকে অন্তত পক্ষে মে মাস বা জুন মাস অবধি একটা মিনিমাম এক্সটেনশন, যার ফলে আবারও সেই স্মুথলি, কিন্তু একটু কাঁটা রাস্তা, কারণ সেখানে দাঁড়িয়েও আবারও পরবর্তী ক্ষেত্রে কি হবে একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। এটা হতে পারে যে ঠিক আছে 2025-26 সিজনটাকে আলটিমেট কমপ্লিট করে দেওয়া হলো, 26-27 থেকে নতুন করে ভাবনা চিন্তা হতে পারে, নতুন প্ল্যানিং আসতে পারে, অন্যরকম কিছু চিন্তা ভাবনা, অন্যরকম কোনো রাস্তা খোলা যেতেই পারে।
কিন্তু 25-26 সিজনটা যেরকমভাবে চলছিল ঠিক সেরকমভাবে একটা 6 মাসের এক্সটেনশন নিয়ে লিগটা চালিয়ে দেওয়া যাক। এবার এর থেকে আরও একটু কাঁটা বেছানোর রাস্তা কি হতে পারে না, ডিসেম্বরের মধ্যে আইএসএল কর্তৃপক্ষ হয়তো চাইতে পারে যে আমরা আইএসএলকে শেষ করে ফেলবো, যেভাবেই হোক আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলবো। ডিসেম্বরের 31 অবধি আমার কমপ্লিশনের কোনো রকম প্রবলেম নেই, আমি ইজিলি শেষ করতে পারবো। এবং সেই ক্ষেত্রে হয়তো যে শিডিউল রয়েছে সেটা একটু টাইট হয়ে যাবে, সেখানে একটু সময় কম পাওয়া যেতে পারে। আবার এমনও হতে পারে যে কটা ক্লাব এখনও অবধি কনফার্মড, আবার এখানে বলে রাখা দরকার যে 12টা আইএসএল ক্লাব কিন্তু কনফার্মড টু প্লে 2025-26 আইএসএল। 13 নম্বর ক্লাব মোহামেডান স্পোর্টিং, যারা গতবার প্রমোটেড হয়েছিল, তারা তাদের টাইম মতো কিন্তু যে ফিনান্সিয়াল স্টেবিলিটির রিপোর্টস রয়েছে বা তাদের যা ফিনান্সিয়াল কন্ডিশনের রিপোর্ট রয়েছে জমা দিতে পারেনি বলেই সমস্ত ধরনের রিপোর্ট কিন্তু বেরিয়েছিল। তো আমরা ধরে নিতে পারি যে মোহামেডান স্পোর্টিংকে হয়তো এই মুহূর্তে এফএসডিএল কনসিডার নাও করতে পারে, যেহেতু তারা তাদের সময় পেরিয়ে গেছে। এবং নতুন যে টিমটা প্রমোটেড হবে অর্থাৎ 14th টিম, তারাও কিন্তু এখনও অবধি ঠিক নয় যে কারা আসবে, চার্চিল আসবে না ইন্টারকাসিয়া আসবে। সিএএসএ আপাতত পুরো ম্যাটার নিয়ে ফাইট চলছে, সেখানে ভার্ডিক্ট যতদিনে বেরোবে ততদিন আমরা জানতে পারবো। সেটা জানতে পারার পরেও এফএসডিএল চেক করবে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি কী রয়েছে। আবার এমনও হতে পারে যেহেতু একটা আনসার্টেন সিচুয়েশনে হয়তো রিচ করলো, যে আমরা ধরে নিলাম যে এমআরএ এগ্রিমেন্ট সিগনেচার হলো না বা 6 মাসের কোনো এক্সটেনশনও হলো না, আমরা ধরে নিলাম এফএসডিএল ডিসেম্বরের মধ্যে পুরো লিগকে শেষ করতে চাইছে, জানুয়ারি থেকে তারা আবারও এআইএফএফ এর সাথে কথাবার্তা বলবে বা নতুন করে এআইএফএফও কিছু ভাববে। তাহলে সেই ক্ষেত্রে যে নতুন ক্লাব রয়েছে যারা প্রমোটেড হবে, যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে, তারা কত তাড়াতাড়ি আইএসএলে ঢুকতে চাইবে বা তারা টাকাটা দিতে চাইবে কিনা, এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যাবে। তো আমরা ধরে নিতে পারি যে 12টা কনফার্ম টিম কিন্তু রয়েছে আইএসএল খেলার জন্য, দে আর রেডি, যেভাবেই হোক না কেন দে আর রেডি। এবার সেই 12টা টিম কেমন হতে পারে যে 6টা করে আলাদা টিম ভাগ করে দিয়ে দুটো গ্রুপ করে দেওয়া হলো, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যেরকমটা ওই আইপিএলে দেখি সেরকমভাবে হয়তো কিছু ম্যাচ হলো। এবং আরেকটা এখানে খুশির খবর বা যে কোনো রকমই খবর শুনিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে এএফসির একটা নতুন গাইডলাইন আজকে বেরিয়েছে। সেখানে খুব বিশেষ চেঞ্জ হয়নি, একটা মেজর শুধুমাত্র চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত ক্লাবগুলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ আসবে, সেই ক্লাবগুলো বা সেই মেম্বার অ্যাসোসিয়েশনরা, মেনলি বলে রাখা ভালো, সেই মেম্বার অ্যাসোসিয়েশনের টোটাল লিগের ম্যাচের সংখ্যা 27 থেকে কমিয়ে 24 করা হয়েছে। আমাদের এখানে 24টা ম্যাচ, ন্যাচারালি 13টা টিম থাকা মানে অটোমেটিক্যালি লিগ স্টেজে হয়ে যায়, দ্যাটস এনাফ। আমরা সেখানে চ্যাম্পিয়ন পেয়ে যাই, সেই টিম চলে যায় চ্যাম্পিয়ন্স লিগ 2-এর সোজা গ্রুপ স্টেজে, এবং তারপর নকআউটসের ম্যাচ থাকে যদি সেই টিম ফাইনাল অবধি পৌঁছয় বা যে দুটো টিম ফাইনাল অবধি পৌঁছয় তারা মোটামুটি 27টা বা 28টা ম্যাচ কিন্তু খেলতে পায়। এবার সেই প্রবলেমটা আমাদের এখানে ছিল না। এবার যখনই 3টে ম্যাচ কমিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু এফএসডিএলও দেখবে আমাদের কাছে সুযোগ এসে যাচ্ছে। 3টে ম্যাচ কমছে, এটা কিন্তু মুখের কথা না। একটা ক্লাবের ক্ষেত্রে বা দুটো ক্লাবের ক্ষেত্রে 3টে ম্যাচ কমা মানে কিন্তু টোটাল লিগে ম্যাচের সংখ্যা অনেকগুলো কমে যাওয়া। এবার সেটা একটা প্লাস পয়েন্ট এফএসডিএল এর জন্য। তারা যদি একটা অন্য কোনো ফরম্যাটে এইবারের আইএসএলকে কন্ডাক্ট করতে চায়, তারা ইজিলি করতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো একটু টাইমটা আগিয়ে আসতে পারে। তারা হয়তো অন্যদিকে দেখবে না, তারা দেখবে না যে ডুরান্ড কাপ কী রয়েছে, তারা দেখবে না সুপার কাপ বা ফেডারেশন কাপ কী রয়েছে, তাদের মাথা ব্যথা থাকবে না। তারা হয়তো এই পুরো টুর্নামেন্টটাকে অগাস্টের মাঝামাঝি এগিয়ে নিয়ে চলে এলো, এবং অগস্টের মাঝামাঝি থেকে ডিসেম্বর অবধি, মানে অগস্টের মাঝামাঝি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, এইদিকে 4.5 মান্থস তারা কিন্তু পেয়ে যাবে। এবং এই 4.5 মান্থসের মধ্যে একটা টাইট শিডিউলে তারা আইএসএলকে শেষ করে দিতে পারবে। এই রাস্তাও কিন্তু খোলা থাকছে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো রাস্তা কারো কাছে থাকবে বলে। কারণ যারা স্টেক হোল্ডার্স রয়েছে, যারা ক্লাবগুলো রয়েছে, দে আর ডেসপারেট টু প্লে আইএসএল 2025-26 সিজন। এখানে 3টে বেসিক রিজন আছে। নাম্বার 1, সেটা হচ্ছে দেখো অলরেডি একটা হিউজ ইনভেস্টমেন্ট প্রত্যেকটা ক্লাবেরই রয়েছে। কারণ খুব কম ক্লাবগুলো রয়েছে যাদের ম্যাক্সিমাম প্লেয়ারের কন্ট্রাক্ট হয়তো 2025-এ শেষ হয়ে যাচ্ছে, খুবই কম, সেরকম কেউ নেই। ম্যাক্সিমাম ক্লাবগুলো 2026 বা 2027 এই জায়গাতে কিন্তু প্লেয়ারদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তারা অন্তত 2026 অবধিও দেখবে যে ঠিক আছে, আমার প্লেয়ারদের যেহেতু কন্ট্রাক্ট রয়েছে, তাদেরকে স্যালারি দিতে হবে, টোটাল এক্সপেন্সেস রয়েছে, আমাকে খেলতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্পন্সরশিপ রয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্টের মানি রয়েছে, যে বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন সংস্থায় সে ইনভেস্ট করেছে গোটা বছরের জন্য, সেই ইনভেস্টেড মানি কিন্তু অলরেডি ঢুকে গেছে বা তার একটা রেকারিং সিস্টেম রয়েছে ঢোকার মতো। সেই রাস্তাটা তারা বন্ধ করতে চাইবে না, তাহলে কিন্তু টোটাল যা ক্লাবের অপারেশনস রয়েছে সেটা রাতারাতি বন্ধ হয়ে যাবে। অ্যান্ড নাম্বার 3, যে কোনো মুহূর্তে মানে যে কোনো সিচুয়েশনে প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু এই মুহূর্তে যেটা মেজর টার্গেট, সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ গিয়ে রিচ করা।
চ্যাম্পিয়ন হওয়া, এটা কিন্তু প্রত্যেকের টার্গেট রয়েছে, কারণ চ্যাম্পিয়ন হলে তুমি এখানে একটা হিউজ প্রাইজ মানি পাচ্ছ, যেটা তোমার ক্লাবের ক্ষেত্রে একটা ভীষণভাবে হেল্প করবে। অ্যান্ড নাম্বার 2, তুমি যখন এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে পৌঁছে যাচ্ছ, সেখানে গিয়ে 6টা ম্যাচ অন্ততপক্ষে সিকিউর করতে পারছো খেলার, যার মধ্যে 3টে ম্যাচ তুমি অ্যাওয়ে খেলতে যাবে, যার মধ্যে ম্যাচ জিততে পারলে বোনাস রয়েছে। তুমি একটা ভালো রকমের অ্যামাউন্ট কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে গিয়ে এএফসির থেকে নিয়ে আসতে পারবে। তো দুদিকে একটা আর্নিংয়ের হিউজ রাস্তা রয়েছে। এই যে টোটাল মনিটারি একটা সিস্টেম আটকে রয়েছে প্রত্যেকটা ক্লাবের জন্য, কেউই কিন্তু চাইবে না যে না আমি আইএসএল খেলবো না, কেউ জোর গলাতে গিয়ে বলবে না দাও আমার কোনো ব্যাপার না, আমি আইএসএল খেলবো না, আমি আইএসএল এ নামতে চাইছি না, কেউ বলবে না। প্রত্যেকটা ক্লাবের ভালো রকমের ইনভেস্টমেন্ট রয়েছে, স্ট্যাটাস অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, নিড বা ডিমান্ড অনুযায়ী প্রত্যেকে ডিফারেন্ট ইনভেস্টমেন্ট করে, বাট ইনভেস্টমেন্ট রয়েছে, কেউ সেই ইনভেস্টমেন্টটাকে লস করতে চাইবে না, চাইবে বলে আমার অন্তত পক্ষে পার্সোনালি আমাদের কারোরই মনে হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্লাব কিন্তু তারা চাইবে আইএসএল খেলতে, এবং যদি সেই ক্ষেত্রে এফএসডিএল মনে করে, যদি একটা ভালো প্রস্তাব দেয়, একটা প্রজেক্ট শো করতে পারে যে আমরা 4.5 মান্থসের মধ্যে বা 4 মান্থসের মধ্যে, যদি আমি ধরে নিই যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই শুরু হয়ে গেল, 4 মান্থসের মধ্যেও আমরা আইএসএলকে শেষ করে দিতে পারবো, নতুন কোনো ফরম্যাটে আমরা আইএসএলকে নিয়ে আসতে পারবো, আমার মনে হয় না এক্ষেত্রে কোনো ক্লাবই খুব একটা এখানে বাধা দেওয়ার চেষ্টা বা অন্ততপক্ষে অপোজ করার চেষ্টা করবে বলে। কারণ প্রত্যেককে আইএসএলটা খেলতে হবে, সিজনটা কনক্লুড করতে হবে, মনিটারি দিক দেখতে হবে, অপারেশনস দেখতে হবে, বহু মানুষের রুটি রুজি টাকা পয়সা বহু কিছু জড়িয়ে রয়েছে, প্রত্যেকে কিন্তু সেটা দেখতে চাইবে। এবং এখানে আমরা জানি যে অলরেডি একটা প্রেসার গেম শুরু হয়েছে, যেটা ডুরান্ট দিয়ে অলরেডি শুরু হয়েছে, কারণ আমরা জানি যে ডুরান্ট জয়েন্টলি বা 3টে পক্ষ থেকে এটাকে কন্ডাক্ট করা হয়। এক হচ্ছে এখানে যারা ডুরান্টের কমিটি রয়েছেন, অর্থাৎ যারা ইন্ডিয়ান আর্মি রয়েছেন তারা ডিরেক্টলি কানেক্টেড, এআইএফএফ তারা কানেক্টেড রয়েছে যেহেতু তারা গভর্নিং বডি আমাদের দেশের, অ্যান্ড নাম্বার 3 যে সমস্ত স্টেটগুলোতে ম্যাচ হয় সেই স্টেট গভর্নমেন্টেরও একটা অ্যাফিলিয়েশন থাকে, তারাও কিন্তু এই টুর্নামেন্টের সাথে যুক্ত রয়েছে। এখানেও কিন্তু একটা টাকার অঙ্কে বা টাকার খেলা রয়েছে, মিনিমাম, আমি বলছি না যে আমাদের এখানে হিউজ টাকা উড়ে বেড়ায়, মিনিমাম রয়েছে, বাট স্টিল সেটা কিন্তু খুব ভ্যালুয়েবল, কারণ সবাই জানে যে এখান থেকে রিটার্ন খুব বেশি নেই, তারা সেটাকে ইনভেস্ট করে। তো তারা দেখবে যে যখন এখানে বড় বড় টিমগুলো আসছে না, আইএসএল টিমগুলো খেলছে না, এই আনসার্টেনিটি যা রয়েছে সিচুয়েশন, সেখানে টিমগুলো নামতে চাইছে না, তখন যে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল বা যেটা গত বছর অবধি হতো, সেই ইনভেস্টমেন্টও কিন্তু আটকে যাবে। আমরা ডুরান্ট দেখতে গিয়ে দেখেছি বড় বড় সংস্থার ব্যানার রয়েছে, বড় বড় সংস্থা সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, মানে টাকা দিচ্ছে কোথাও, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। তো অলরেডি একটা প্রেসার গেম স্টার্ট হয়েছে, বড় বড় টিমগুলো তারা কিন্তু বলছে আমরা আইএসএল খেলবো না। মোহনবাগান, মুম্বাই, চেন্নাইন এফসি, কেরালা, ওড়িশা, গোয়া, হায়দ্রাবাদ, অলরেডি ম্যাক্সিমাম আইএসএল ক্লাবস তারা কিন্তু ডুরান্ট থেকে নাম উইথড্র করে নিয়েছে। যারা বাকিরা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আর আই লিগের টিমগুলোকে নিয়ে সেই জৌলুস, যেটাকে অন্ততপক্ষে ডুরান্ট ক্রিয়েট করার চেষ্টা করে, পারে না সেটা অন্য বিষয়, করার চেষ্টা করে, এখনো অবধি টিকিয়ে রাখতে পেরেছে অন্ততপক্ষে ইন্ডিয়ান আর্মি তাদের নিজস্ব উদ্যোগ দিয়ে, সেটাতেও কিন্তু ফেলড হয়ে যাবে যদি এই যে ডামাডোল সিচুয়েশন রয়েছে এটা ম্যাক্সিমাম লেভেল অবধি কন্টিনিউ হয়, এটা যদি না সলিউশন ফাইনালি বেরিয়ে আসে। ডুরান্ট অলরেডি ডামাডোল হয়ে গেছে, জানি না এটা ঠিক হবে কিনা, বাট এটা আরও ম্যাক্সিমাম লেভেলে পৌঁছতে পারে, কিন্তু এখান থেকে আর কমবে না। তো সব দিক থেকে আমার মনে হয় যে ইন্ডিয়ান সুপার লিগটা আমাদের এই সিজনে হওয়াটা ভীষণভাবে জরুরি। কিভাবে হবে, কিভাবে ক্লাবগুলো তাদের অন্ততপক্ষে একটা সিজনে বাঁচার রাস্তা খুঁজবে সেটা পরের ব্যাপার, সেটা দেখব যে এফএসডিএল কি ফাইনালি বের করে আনছে, এআইএফএফ এর ভূমিকাটা কি থাকছে। কিন্তু হ্যাঁ, যে দড়ি টানাটানি খেলা চলছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক, কারণ আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা, আমরা ফুটবলটাকে দেখতে চাই, আমরা ফুটবলটাকে এনজয় করতে চাই। আর সেই এনজয়মেন্টের রাস্তাতে যদি কোনো বাধা আসে তাহলে সেটা মনে হয় যে বেশি করে আমরা যা খারাপ অবস্থায় রয়েছি সেটা আরও খারাপের দিকে চলে যাবে, সেটা আমরা কখনোই কিন্তু পার্সোনালি চাইবো না। তো দেখা যাক কি হয়, আমি অন্তত পার্সোনালি ওয়েট করে থাকবো। এই জুলাই মাসটা ইন্ডিয়ান সুপার লিগের জন্য ভীষণভাবে ভাইটাল, দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।